বিলাসপুর গ্রামের এক ছোট্ট বাড়িতে সুরেশ তার অসুস্থ মাকে নিয়ে থাকত। সুরেশ খুবই মেধাবী একজন ছাত্র, কিন্তু এই চাকরির মন্দা বাজারে কোনো চাকরি তার কপালে জোটেনি। সম্পর্কে সুরেশের পিস্তত এক দাদা আছে। তিনি একদিন সুরেশের জন্য একটা এটিএম গার্ডের চাকরির খবর নিয়ে আসে। এই হালে সেও খুব পয়সা করেছে। শোন সুরেশ, আর অমত করিস না। 12,000 টাকা বেতন এখানে আছে, আর কাজটা তো ভালো। সন্ধে 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি, তারপর তো সারাদিনই তুই ফ্রি। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু মাকে ছেড়ে নাইট ডিউটি, জানোই তো মায়ের শরীরটা ভালো নয়। আরে এত চিন্তা করছিস কেন? আমরা তো পাশেই আছি, কোনো অসুবিধা হলেই একটা ডাক, ব্যাস আমরা চলে আসব। কি এবার ঠিক আছে? দাদা, এটিএমটা তো শুনেছি হাই রোডের উপর, আশেপাশে বাড়িঘর বলতে তো কিছুই নেই। একা একা সারা রাত ওই এটিএমে থাকা। আরে এত ভয় পেলে চলবে? তুই না ছেলে মানুষ। দেখ, ছেলেদেরকে সব পরিস্থিতিতে শক্ত হতে হয়, আর আমি বলছি তো কোনো ভয়ের কিছু নেই। তুই নিশ্চিন্তে কাজটাতে জয়েন কর। ওখানকার সুপারভাইজার খুব ভালো মানুষ, আমি বলে তোর রাতের খাবারের ব্যবস্থাটাও করে দেব। কি এবার ঠিক আছে তো? আর কোনো অসুবিধা নেই তো? সুরেশের ইচ্ছা না থাকা সত্ত্বেও সুরেশকে সেই এটিএম গার্ডের কাজটিতেই জয়েন করতে হয়। কাজের প্রথম দিন রাত 8টার মধ্যে সুরেশ হাই রোডের ধারে সেই এটিএমটিতে চলে এলো। এই কনকনে শীতের রাত, আর তার উপর এমন শুনশান হাই রোডের উপর প্রথম দিনের ডিউটি। মাঝে মধ্যে দু একটি লরি ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ছে না। সুরেশ আর দেরি না করে এটিএমের দরজা ভালো করে লক করে সরকারি চাকরির প্রস্তুতির জন্য বেশ কিছু বই, যেগুলো সে বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেগুলো বের করে পড়তে থাকে। পড়তে পড়তে কখন যে চোখটা লেগে যায় সুরেশ নিজেই বুঝতে পারে না। ঘড়িতে তখন রাত 3টে। হঠাৎ দরজায় একটা ঠক ঠক শব্দ হয়। সুরেশ চমকে ওঠে। কে? দরজার বাইরে এতটাই কুয়াশা জমেছিল যে সুরেশ ভিতর থেকে কুয়াশা ভেজা হাতের ছাপ ছাড়া আর কিছুই দেখতে পেল না। ঠক ঠক শব্দটা আরো জোরালো হতে শুরু করলো। সুরেশ মনে সাহস এনে বলল, কে কে ওখানে? কোনো কথা নেই। হাতগুলো দরজার ওপর থেকে নিঃশব্দে সরে গেল। সুরেশ ভয়ে ভয়ে দরজার কাছে এলো। কই, কেউ তো নেই। কিন্তু তাহলে দরজায় কে ঠকঠক করলো? একবার খুলে দেখি তো। সুরেশ দরজাটা আস্তে করে খুলল, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। সুরেশের গায়ে কাঁটা দিয়ে উঠল। তাড়াতাড়ি করে এটিএমের দরজাটা বন্ধ করে সুরেশ ভিতরে চলে এলো। সুরেশ কিছুতেই তার মনটাকে শান্ত করতে পারল না। একটা অস্বস্তি বোধ তাকে ঘিরে ধরেছিল। পরদিন সকালবেলা ডিউটি শেষ করে সুরেশ বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে আবার রাতের ডিউটির জন্য বেরিয়ে পড়ল। ইস, আজকে যেন একটু বেশি কুয়াশা পড়েছে। রাস্তার সামনে তো কিছুই দেখা যাচ্ছে না। কোনো রকমভাবে সাইকেল চালিয়ে সুরেশ এটিএমের ভিতরে এলো। এরপর ব্যাগ থেকে বইপত্র বের করে সুরেশ যেই একটু পড়তে বসবে, অমনি আবার দরজায় ঠকঠক শব্দ। কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। আবার সেই কুয়াশা ভেজা হাতের ছাপ ছাড়া সুরেশ কিছুই দেখতে পেল না। সুরেশ দৌড়ে বাইরে গেল আর দরজা খুলে দেখার চেষ্টা করল বাইরে কে এসেছে। কিন্তু দরজা খুলতেই সেই গতকালের মতো একই অভিজ্ঞতা। ফাঁকা ধুধু রাস্তাতে কোথাও কেউ নেই। এখানে তো কেউ নেই,
তবে বারবার কে দরজায় ঠকঠক করছে? হঠাৎই সুরেশ দেখতে পেল সাদা শাড়ি পরা একজন মহিলা দূরে হেঁটে যাচ্ছে। ওই তো কে একটা যেন হেঁটে যাচ্ছে। তার মানে কি ওই মহিলাই প্রতিদিন এই এটিএম এর দরজায় এসে ঠকঠক করে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমাকে জানতেই হবে কেন তিনি এমন করেন। হ্যাঁ হ্যাঁ, শুনছেন? এই যে শুনছেন, আমি আপনাকে বলছি, শুনছেন? সুরেশ মহিলাটিকে লক্ষ্য করে তার পিছু নিল। মহিলাটি একটা ঘন জঙ্গলের ভিতর প্রবেশ করল। তারপর সুরেশ আর তাকে দেখতে পেল না। কি, কোথায় গেলেন উনি? সুরেশ মহিলাটিকে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকলো। তখনই হঠাৎ সুরেশ শুনতে পেল একটা কান্নার শব্দ। শব্দটা ঠিক সুরেশের পিছন দিক থেকে আসছে। মানুষ নাকি কোনো বিভীষিকা? ভয়ে সুরেশের সারা শরীরে হিম বয়ে গেল। ভয়ে সুরেশ পিছন দিকে তাকালো আর দেখতে পেল কালো অন্ধকারের মধ্যে সেই মহিলাটি দুটো কবরের সামনে মাথা নিচু করে বসে আছে। চুলগুলো তার মুখের সামনে দিয়ে মাটিতে বিছিয়ে রয়েছে। হঠাৎ শুরু হয়ে গেল দমকা হাওয়া। চারিদিক যেন উথাল পাতাল করে দেবে সেই হাওয়ার তেজ। মহিলাটির বিচ্ছিরি হাসিতে যেন চারিদিক কেঁপে উঠল। এসব কি হচ্ছে? এসব? ভয়ে সুরেশের সারা শরীর পাথরের মতো ঠান্ডা হয়ে গেল। একটা পচা গন্ধ সুরেশের নাকে এসে লাগলো। রাতের সেই শান্ত পরিবেশটা যেন এক নিমেষে দামামা বাজিয়ে সুরেশকে এক অন্য জগতে নিয়ে গেল। এমন সময় মহিলাটির মুখের সামনে থেকে চুলগুলো সরে গেল। মহিলাটি একটি তীক্ষ্ণ দৃষ্টিতে সুরেশের দিকে তাকালো। মহিলাটির চোখের কোঠর দুটো শূন্য, আর অর্ধেক মুখ যেন তার কঙ্কালে পরিণত হয়েছে। সারা শরীর ঝলসানো, মুখ গহ্বর দিয়ে রক্ত ঝরে পড়ছে। সুরেশ ভয়ে চিৎকার করে উঠল। মহিলাটির কান্না বদলে গেল এক বিচ্ছিরি হাসিতে। থর থর করে কাঁপতে থাকলো সুরেশের সারা শরীর। কোথায় যেন সুরেশ তার অস্তিত্বটা হারিয়ে ফেলল। নিজের প্রাণ বাঁচাতে আর কোনো কিচ্ছু চিন্তা না করে সুরেশ প্রাণপণে ছুটে পালাতে লাগলো। মুহূর্তটা যেন ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সুরেশ যেদিকেই গেল তার সামনে সেই ভয়ঙ্কর বিভীষিকা এসে হাজির। সুরেশ যেন চারিদিকে এক অদৃশ্য অষ্টবন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। কোথাও পালাতে পারবি না তুই, কোথাও পালাতে পারবি না। এতক্ষণে সুরেশের কথা জড়িয়ে এসেছে। শরীরে তার কোনো শক্তি নেই। মৃত্যু নিশ্চিত জেনেও সুরেশ ভয়ে ভয়ে বলে উঠল, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আমাকে কেন মারতে চাইছেন? ছেড়ে দিন আমায় ছেড়ে দিন। ক্ষতি তো আমরাও কারোর কোনোদিনও করিনি, তবে আমাদেরকে কেন মরতে হলো? ওই এটিএম এ যেই পা ফেলবে আমি তাকে বাঁচতে দেব না, আমি তাকে বাঁচতে। শেষ করে ফেলবো তাকে, শেষ করে ফেলবো। মহিলারূপী পিশাচটি দু হাত বাড়িয়ে এগিয়ে এলো সুরেশের দিকে। সুরেশের দেহ তখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। নড়বার মতো শক্তিটুকু তার মধ্যে নেই। মৃত্যুটাকে খুব সামনে থেকে দেখতে পাচ্ছে সে। এমন সময় আকাশে ভোরের আলো ফুটে উঠল। সেই অদৃশ্য বিভীষিকা ছায়ার মতো সরে গেল। সুরেশ জোরে জোরে হাঁপাতে থাকল। এ যাত্রায় সুরেশ বেঁচে গেল। ঠিক করল যত কষ্টই হোক এই চাকরি সে আর করবে না।
বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো।